ইরান বলেছে যে সৈন্য যদি গ্রাউন্ডে নামানোর চেষ্টা করা হয়, এর আগে আমরা আপনার বাহরাইন এবং ইউএই এই দুটো দেশ আমরা দখলে নেব। ফুট অন দ্য গ্রাউন্ড এটার খুব চেষ্টা করছে। তার কারণ হলো কি, আমেরিকার পক্ষ থেকে যতগুলো অপশন ছিল সবগুলোই শেষ, এখন এইটাই বাকি আছে। কিন্তু এটা করার তো চেষ্টা করেছে, প্রাথমিক চেষ্টাটা করেছে যে তারা আবার ল্যান্ড ক্রাফটের মাধ্যমে সৈন্য নামাতে চেয়েছে। কোথায় কোথায়? যেমন ওই যে আবু মুসা আইল্যান্ডে, তারপরে ক্রিস আইল্যান্ড, তারপরে আরেকটা আছে খার্গ আইল্যান্ডে। এগুলো মোটামুটি কনভেনিয়েন্ট ডিস্টেন্সের মধ্যে, যেটা আমি আগেও আপনার শোতে বলেছি বোধহয়। কনভেনিয়েন্ট ডিস্টেন্সের মধ্যে কোথায়? মানে তারা 24 ঘন্টা ওয়াচ করেছে ইরান। 24 ঘন্টা ওয়াচ করে দেখা গেল যে তাদের মুভমেন্টটা হলো হরমুজ প্রণালীর দিকে। তার মানে যখন এটা তারা বুঝতে পারছে, সাথে সাথেই চারটাকে ধ্বংস করেছে, এবং এখানে যারা ল্যান্ডে নামার জন্য আমেরিকান যে সোলজার্স ছিল সবগুলোই মারা গেছে। তার মানে এটা দিয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার স্পষ্ট হয়েছে যে আপনার পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে আছে, ইরানের নিয়ন্ত্রণের বাইরে নয়। তো আচ্ছা। সুতরাং একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে আমরা যে বিষয়গুলা ইরান কিন্তু মানে আমেরিকা কিন্তু কোনো কনসিডারেবল বা বিবেচনা করার মতো কোনো একটা অবস্থানে আমেরিকা এখনো আসতে পারে নাই। হ্যাঁ, সবচেয়ে টার্গেটটা হলো হরমুজ কন্ট্রোল করা। আমেরিকার কন্ট্রোলটা, এই জন্যই তারা গ্রাউন্ডে সৈন্য নামাতে চাচ্ছে। এখন এইবার আসেন, আমাদের কাছে যে রিপোর্টটা এসছে যে প্রথম তারা 10,000 সৈন্য নামাবে, এরপরে আরো 7,000 বাড়িয়েছে। তার মানে কি 17,000 সৈন্য তারা নামাচ্ছে। তো 17,000 সৈন্য নামালে তারা ইতিমধ্যেই কিন্তু ইরান ডিক্লেয়ার করেছে। ইরান বলেছে যে সৈন্য যদি গ্রাউন্ডে নামানোর চেষ্টা করা হয়, এর আগে আমরা আপনার বাহরাইন এবং ইউএই এই দুটো দেশ আমরা দখলে নেব। অর্থাৎ আইআরজিসি বলেছে প্রথম অবস্থা আমরা 30,000 সৈন্য পাঠাবো, এরপর আমরা 50,000 সৈন্যের অবস্থান নেব এই দুটো দেশে। এখন গ্রাউন্ডে 50,000 সৈন্য যদি আইআরজিসি থাকে, তাইলে আপনি বুঝতেই পারেন, বন্ধ করতে হবে। তাহলে আপনি বুঝতেই পারেন যে পরিস্থিতিটা কি। গ্রাউন্ডে 50,000 আইআরজিসি কিন্তু মারাত্মক, এগুলাকে কিন্তু ফেস করতে পারবে না, এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশ পারবে না। আর আরেকটা জিনিস হলো, আমেরিকার সবচেয়ে বড় সমস্যাটা, এটা আমেরিকা আগে ভাবে না ইরানের সাথে যুদ্ধ করতে। সেটা হলো আমেরিকা ভাবছিল যে এয়ার স্ট্রাইকিং করে বা টমাহক মিসাইল দিয়ে ইরানকে কাবু করে ফেলবে। আপনি কথাটা বুঝতে পারছেন? কিন্তু সেটা হলো না। আমেরিকার সমস্যা হলো, আমেরিকা তো 10,000 মাইল, 8,000 মাইল দূর থেকে কিভাবে টার্গেট করে? 8,000 10,000 মাইল ভূমি থেকে কি কোনোদিন শুধু এয়ার ডিফেন্সের উপরে ডিপেন্ড করে আপনার একটা দেশ দখলে নিতে পারবে? এটা পারতো অন্য কোনো দেশ হলে, ইরানকে তো পারবে না। তাই যে জিনিসটা হয়েছে সেটা হলো সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে এখন আমেরিকার। আমেরিকা আসলে বুঝেও না বুঝার একটা ভান ধরে আবার 17,000 সৈন্য তারা নামাতে চায়। তার মানে 17,000 সৈন্য যদি আপনার এই আরব এমিরেটসে এবং ইয়েতে নামায়, আপনার এই বাহরাইনে নামায়, তাহলে 50,000 আপনার এই আইআরজিসি গিয়ে ঢুকবে। 50,000 আইআরজিসি গেলেও কোনো ক্ষতি নাই। এর জন্য পাকিস্তান মানে ইরানের মিলিটারি পাওয়ার কিন্তু নষ্ট হবে না। তার কারণ কি জানেন? এখানে 6 লক্ষের উপরে আইআরজিসি আছে, তারপরেও আপনার ট্রেডিশনাল আর্মি আছে 1 মিলিয়ন, মানে 10 লাখ। তো সুতরাং ইরানের ভূখণ্ড রক্ষা করা 50,000 সৈন্য যদি আপনার ওই মিডল ইস্টের কোনো দেশে অবস্থানও নেয়, তাতে কিন্তু আপনার ইরানের ভূখণ্ডে কিন্তু মিলিটারি পাওয়ারের কোনো খামতি ঘটবে না, এবং এই জন্য আমেরিকা কোনো সুযোগও পাবে না। অন্যান্য দেশগুলি থেকে কি আপনি মিলিটারি সাপোর্ট পাবে কিনা? সৌদি আরব তো প্রস্তুত রয়েছে যতটুকু শুনেছি, এবং অন্যান্য দেশেও। ওই সেটাই বলতে হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সুয়েজ ক্রাইসিসের সময় একটা কথা বলেছিলেন 1956-এ। তিনি তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তো তিনি আমেরিকাকে সমর্থন করেছিলেন, আপনার জামাল আব্দুল নাসেরকে করেন নাই। মিশরের প্রেসিডেন্ট নাসেরকে করেছিলেন, নেহেরু সমর্থন করেছিলেন। তো ওনাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন কার্জন হলে, না উনি আসলেন কার্জন হলে না, উনি সলিমুল্লাহ
হলে আসলেন, ঢাকা ইউনিভার্সিটি সলিমুল্লাহ হলে, ছাত্ররা ওনাকে ধরে বসলো, কেন আপনি আমেরিকার পক্ষে গেলেন, কেন আরব দেশের পক্ষে গেলেন না আরবদের পক্ষে? তখন উনি একটা তার বিখ্যাত জিরো তত্ত্ব দিয়েছিলেন, 0+0+0+0 = 0। তার মানে কি, আপনি সৌদি আরবের কথা বলেন, কাতার, কুয়েত, ওমান, হ্যাঁ, যাই বলেন না কেন, এগুলো 0+0+0+0 = 0। সুতরাং সৌদি আরব যুদ্ধে আসুক আর না আসুক, এতে যে যুদ্ধ যেভাবে চলছে তার গতি প্রকৃতির কোন রকম পরিবর্তন ঘটবে না। এটাই হলো স্বাভাবিক কথা। আর ওই যে অনেকে কিসের বলে উপরে না, পরিকল্পনা করে এই ধরনের একটা বড় ঝুঁকিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? যদিও যুক্তরাষ্ট্রের একজন খুব দায়িত্ববান কর্মকর্তা বলেছেন যে যেখানে ইরানে যুদ্ধ করে স্থল যুদ্ধে করতে মুখোমুখি মোকাবেলা করতে অন্তত পক্ষে 10 লাখ সৈন্য যেতে হবে, সেখানে কয়েক হাজার সৈন্য গিয়ে কি করবে সেটা তারও মাথায় ধরে না, তবুও কেন দেখেন, পাঠাচ্ছে, আমি উদ্দেশ্যটা কি? আমি আপনাকে একটা কথা বলি, একটা ফ্রেজ ওয়ার্ড আছে, এটা খুব জরুরি, এই যুদ্ধে কিন্তু এই ওয়ার্ডটা খুব ব্যবহৃত হচ্ছে। একটা ফ্রেজ ওয়ার্ড আছে, এটা হলো ক্রসিং দ্য রুবিকন। ক্রসিং দ্য রুবিকন, রুবিকন একটা নদী, ইটালির উত্তর পূর্ব দিকে অবস্থিত রুবিকন নদী। এই রুবিকন নদী পার হওয়া কোন ইটালিয়ান জেনারেলকে, অর্থাৎ রোমান জেনারেলকে কেউ রোমান সিনেট এলাও করতো না। এই নিয়ম ভঙ্গ করেছিলেন একমাত্র ব্যক্তি, যার নাম জুলিয়াস সিজার। প্রায় ২৫০০ বছর আগে এই নিয়ম ভঙ্গ করে ওই রুবিকন নদী পার হয়ে গিয়েছিলেন। পার হয়ে যাওয়ার পর সেনেটাররা তাকে পার্সোনা নন গ্রেটা করছে, যে আমাদের কমান্ডের বাইরে তুমি যাও, ইউ আর নট কোয়ালিফাইড টু কমান্ড দ্য রোমান আর্মি, তুমি কেন গেলে রুবিকন নদী পার হয়ে? তখন জুলিয়াস সিজার বলল যে পার তো হয়ে গেছি, এখন রোমান সেনেটারদের কথা শুনলে তোমার গলা কাটা যাবে, বিদ্রোহ করে ডিক্টেটর হয়ে গেল এবং রোমান পাওয়ার সিজ করে ফেললো। রোমান নামক যে এত রোমান সাম্রাজ্য যেটা ইটালিতে ছিল, এটা পাওয়ার সিজ করে ডিক্টেটর হয়ে গেল। এখন ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে ডিক্টেটর, কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ করতে গিয়া ক্রসিং দ্য রুবিকন হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন তো ফেরার কোনো পথ নাই, এখন একমাত্রই তার নিজেকে রক্ষা করা কারণ হলো জুলিয়াস সিজারে ডিক্টেটর। কিন্তু ফেলিউর হয়েছে, পার্সিয়ানকে বিজয় না, জয় করতে পারেনি। হ্যাঁ, পারে নাই তো। এটা সেনেটাররা বুদ্ধিমান, সেনেটাররা বসতো যে তুমি রুবিকন নদী পার হইলে কেন, সেই জন্য বলে যে পার তো হয়ে গেছি, তাইলে তো এখন আমার রোমান সেনেটকে আমার বৃদ্ধাঙ্গুলি দেখাইতে হবে। আর হুম, সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ লাগাইছে, লাগায় এখন কংগ্রেসকে সেনেটকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, বুঝছেন না? হুম, হুম। এখন বিরাট সমস্যায় পড়েছে। এখন তো এদিকেও যেতে পারে না, সেদিকেও যেতে পারে না। আমি বলি, দুষ্ট লোকের কথা কানে নিলে যা হয়, এই নেতানিয়াহুর মতো একটা দুষ্ট, একটা যে নাকি ৭০,০০০ নিরীহ মানুষের হত্যার জন্য দায়ী, জেনোসাইডার, এবং তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্টে তার সমন জারি আছে, এরকম একটা লোকের কথা, সুইন্ডেল, জোচ্চুর, এটার কথা একজন আমেরিকান প্রেসিডেন্ট শুনছে। এখন প্রেসিডেন্ট কোন ধরনের আপনি বুঝতেই পারেন। তো উনি রুবিকন ক্রাইসিসে পড়ছে, ওনার আর উপায় নাই, ওনার আর উপায় নাই। আমেরিকার মেগা সিটি গুলাতে দেখেন কিভাবে ডেমনস্ট্রেশন শুরু হয়েছে আপনার ইয়ার বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আমি কিন্তু আগেই প্রেডিকশন করেছিলাম যে লিন্ডন জনসনের বিরুদ্ধে যেভাবে নাম ছিল ভিয়েতনাম যুদ্ধকে ইস্যু করে, এইবার এর চেয়ে বড় বিদ্রোহ তৈরি হয়ে গেছে, এবং হি উইল বি প্রসিকিউটেড ইন দ্য পিপলস কোর্ট। এই ডোনাল্ড ট্রাম্প উইল বি প্রসিকিউটেড ইন দ্য পিপলস কোর্ট। এখন সবচেয়ে যে জিনিসটা হলো সত্যি, যে একটা মানে এই এই আরেকটা ও জিনিস এত কিন্তু আত্মবিশ্বাসী কিভাবে হলো, এত আত্মবিশ্বাসী কেন, আত্ম- এবং তারপরেও কেন? আত্মবিশ্বাসী গেছে। হুম, ভাই, উনি তো আসলে পাগল। হুম। ডোনাল্ড ট্রাম্প তার সাইকিয়াট্রিস্ট, প্রশাসনও কি পাগল? আমার কাছে মনে হয় সাইকিয়াট্রিক পেশেন্ট, হি শুড বি সেন্ট টু দা মানসিক হাসপাতাল বলে না যেটা, ওইখানে পাঠানো উচিত তাকে। মেন্টাল হসপিটাল না, মানে এবং তো তার প্রশাসনে আমেরিকাকে যারা ভয়ঙ্কর, রয়েছে। না আমেরিকাকে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। আর সে তো যুদ্ধে যে জিওগ্রাফি খুবই ইম্পর্টেন্ট, হুম, ভৌগোলিক যে বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, এটা তো সে বোঝে না। আপনি জানেন ইরান কি করেছে? হুম, ইরান কিন্তু সাংঘাতিক শার্প কাজ করেছে এবং ভৌগোলিক ভাবে আটকে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। আপনি এটাকে বলে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, আমরা পড়ি নাই? এই যে ট্রায়াঙ্গেল কি, ত্রিভুজ তো, তিনটা হুম, বাহু। তাইলে এখানে কে আছে? হুতি আছে, এখানে হিজবুল্লাহ আছে, ইরান আছে, এটা তো তিনটা বাহু। তিনটা বাহুর মাঝখানে কিন্তু মধ্যপ্রাচ্য, এবং সেটা কিন্তু ইরান একেবারে প্ল্যান করে এই ট্রায়াঙ্গেল তৈরি করেছে। কার জন্য? যেন মধ্যপ্রাচ্যের লোকগুলো, মধ্যপ্রাচ্যের এই ফাসেক মুনাফেক দেশগুলো যাতে ইরানের বিরুদ্ধে সুবিধা করতে না পারে। তাই হুম, হুতিদেরকে ঠিক মতো ইকুইপড করছে,
হিজবুল্লাহদের ইকুইপড করছে, হামাসকে ইকুইপড করছে। তো ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ছে তো মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই তো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোনো নিষ্কৃতি নাই। এরা অনেকে বলে কি, ওই দু একজন টক শোতে বলছেন, আমি অবাক লাগে। হ্যাঁ, আমাদের মিত্র এরা, মুসলমানদের বন্ধু এই মুসলিম দেশগুলা। আর এই মধ্যপ্রাচ্যের দেশগুলা কোথাকার মুসলমানদের প্রিয় ছিল, মুসলমানদের জন্য কাজ করছে কখন? এগুলা তো হলো আমেরিকার চাটুকার, আমেরিকার পা চাটা এগুলা। এগুলা ইসরায়েলের পা চাটা লোক। এই যে মোহাম্মদ বিন সালমান থেকে আরম্ভ করে কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমানের যত শাসক আছে সবগুলো ইসরায়েলের পা চাটে। এবং জর্ডনের কথা, জর্ডনের বাদশাকে কান ধরে নামানো উচিত। আমার খুব খারাপ লাগে যে বাদশাহ আব্দুল্লাহ, আমাদের সমবয়সী, একটু ছোট বোধহয়, ডেট অফ বার্থে দেখলাম, আমার 1 ইয়ার জুনিয়র। তাতে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু 43তম বংশধর। হি ইজ দ্য ডাইরেক্ট ডিসেন্ডেন্ট অফ আওয়ার হোলি প্রফেট, 43rd ডিসেন্ডেন্ট হওয়া সত্ত্বেও দেখেন ইসরায়েলকে কিভাবে সে সাপোর্ট করে সিংহাসনে থাকার জন্য। এগুলো নষ্ট হয়ে গেছে। তো এই জন্য ইরান আগে থেকে সাহায্যে ট্রায়াঙ্গেল পলিসিতে না, এই যে সিটিতে ফেলছে। ডোনাল্ড ট্রাম্প যে আপনার এই যে কিসিং দ্য অ্যাস যে মন্তব্য করেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? কোনটা? কিসিং দ্য অ্যাস যে মন্তব্য করেছে, যে বর্তমান এমবিএস, তার তো এখন ডোনাল্ড ট্রাম্পের ওইটা ছিল হলো হলো আপনার সৌদি ইনভেস্টমেন্ট কনফারেন্স মায়ামিতে হচ্ছিল। মায়ামিতে, ফ্লোরিডাতে, সেখানে খুব ভয়ঙ্কর মন্তব্য করলো না এমবিএস কে নিয়ে, ওই পরিবারকে নিয়ে। মানে ডোনাল্ড ট্রাম্প তো সবাইকে বকাঝকা Yes. করছে। হুম, সৌদির বাদশাকেও তো বকাঝকা করছে ইদানিং, দেখতেছি। হ্যাঁ, না, না, সেটাই ওটা বলছি। তো already মোহাম্মদ বললোই বিন যে, he's সালমানকেও kissing my তো, ass. সালমান এত চাটুকারগিরি করেও তো তার মুখ থেকে রক্ষা পাচ্ছে না। সে তার ডিফেন্স মিনিস্টারকে দায়ী করে, সে আরব দেশের যে কোনো লিডারকে দায়ী করে। সে আপনার পাগল না হলে বলে যে আমি মানে ইরানের ধর্মীয় নেতা হওয়ার জন্য আমাকে ইরানের লোক প্রস্তাব দিছে। সে একটা তার কথা বলবেনই না, আলোচনা করতেও আমার ভাল লাগে না। সবচেয়ে বড় কথা হলো এখানে জিওপলিটিক্যালি কিন্তু ইরান এগিয়ে আছে যুদ্ধে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। আপনি যদি জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে চিন্তা করেন, ইরান হ্যাজ বিন মাচ অ্যাডভান্সড ইন দিস ব্যাটল। সুতরাং ইরানকে কিন্তু সহজে কিন্তু আপনি এখানে কোনো কিছু করার সম্ভব না কিন্তু। হুম। সবচেয়ে বড় কথা হলো, আপনি দেখেন এই যে আরেকটা জিনিস ঘটেছে, এই যে কুয়েতে অনেক মারা গেছে, কিন্তু কুয়েতে দারুণ অ্যাটাক করেছে ইরান। অ্যাটাকের ফলে আমেরিকান অনেক সৈন্য মারা গেছে, এবং এমন সিভিল ক্যাজুয়ালিটি তৈরি হয়েছে যে ওইখানে হাসপাতালে আপনার ক্যাজুয়ালিটি তৈরি হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করানোর অবস্থায় নেই, এত লোক হতাহত হয়েছে। এবং এগুলা অধিকাংশ হলো আমেরিকান সৈন্য, এবং ওইখানকার ট্রিটমেন্ট নাকি এত ভালো না, এবং তারা এতটাই আহত হয়েছে, এদেরকে যে আমেরিকা বহন করে নিয়ে যাবে, আমেরিকায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবে, এই অবস্থাও কিন্তু নাই। তো সুতরাং এই যে আপনার এই জিনিসগুলা একটার পর একটা করে যাচ্ছে, এগুলা কিন্তু অত্যন্ত মানে আপনার পৃথিবী কোথায় নিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, একটা ভয়ঙ্কর পরিণতির দিকে। এই যে এখন তো ডোনাল্ড ট্রাম্পের কিন্তু নো পয়েন্ট অফ নো রিটার্নে গিয়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্প। এক্স্যাক্টলি। পয়েন্ট অফ নো রিটার্ন। তো এখন এই জায়গায় কি করবে বলেন আপনি? না, এই জায়গায় তো ইম্পেরিয়ালিজমের একটা একটা ফল আমরা দেখতে পাবো খুব শীঘ্রই। ধন্যবাদ আপনাকে, অধ্যাপক ফরহাদ। আপনার কাছে আমি আসছি আবার। আবার আরেকটা একটু শেষ করি এখানে, জি, জি। একটু শেষ করি এখানে। এই যে আরেকটা সাইকোফেন তৈরি হয়েছে আমেরিকার, এই যে আপনার ইউক্রেনের প্রেসিডেন্ট, তাকে আবার বকাঝকা করছে, তাকে মার্কো রুবিও বকাঝকা করছে, একদম খারাপ ভাষায় বকাঝকা করছে। এই এই এই- 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 সে নাকি জেলেনস্কি নাকি মিথ্যা তথ্য ছড়াচ্ছে। অর্থাৎ আমেরিকারা আমেরিকা যাদের পছন্দ করছে না, ব্ল্যাঙ্ক চেক যে দিচ্ছে না, তাদেরকেই গালাগালি করছে। ট্রাম্পও করে, তার সেক্রেটারি ফরেন মিনিস্টারও করে, তার ডিফেন্স মিনিস্টারও করে, সবাই করে। এগুলো কি? জি। এগুলো তো একটা পাগলের মেলা জমছে ভাই। বা আমেরিকার শাসন ব্যবস্থা এরকম পাগলদের হাতে পড়তে আমি কখনোই দেখি নাই, যতদূর আমেরিকার হিস্ট্রি জানি। আই ডোন্ট ফাইন্ড দিস সর্ট অফ লিউনাটিক অ্যাটিটিউড অফ দ্য আমেরিকান লিডারশিপ। আমেরিকান থ্যাংক ইউ। পিপলরা তো সেকেন্ড টাইম এই পাগলকে ট্রাস্ট করলো, জানি না কি হবে, দেখা যাক। ধন্যবাদ আপনাকে, জনাব ফরহাদ হোসেন।